Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamid Rahman. You are watching TWS Academy. সকলকে TWS অ্যাপে স্বাগত। তোমরা জানো তোমাদের যে লাইভ জিকে জিএ এবং জিএস ক্লাস চলছে, তার আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর দ্বিতীয়। আমি সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। সাউন্ড অডিও ভিডিও ঠিক আছে কি একবার একটু কমেন্টের মাধ্যমে নিশ্চিত করবে। বিমল, সুরেশ, দীপঙ্কর, দেবাংশু, আকাশ, সন্টু হালদার, শুভময় রয়, শাহিদুল, সুমন মিশ্রা, নিউটন, টুম্পা, শিল্পী, দীপক, সুশান্ত, চলো সকলকে স্বাগত। সাউন্ড অডিও ভিডিও ঠিক আছে? ইয়েস, গুড মর্নিং। আজকে কিন্তু দারুণ একটা প্র্যাকটিস ক্লাস হবে, এটা তোমরা সকলেই জানো। তোমাদের যে লাইভ আমি প্র্যাকটিস করাচ্ছি, তার আজকে কিন্তু আমি তোমাদের যে প্র্যাকটিসটি করাবো সেটি হলো প্র্যাকটিস সেট নম্বর 2। এবং আজকের এই সেটেও প্রতিটা প্রশ্নকে ডিটেলভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেমনটা আমি তোমরা আমার ইউটিউবে জিকে এক্সপ্রেসেও দেখো যে প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কোশ্চেনকে আমি খুব সুন্দর করে টার্গেট করে তোমাদের অ্যানালাইসিস করাই। তো তোমরাও এটা অভ্যাস রাখবে যে যখনই কোনো জিকে হোক বা যে কোনো এমসিকিউ তোমরা পড়ছো, চেষ্টা করবে তার সাথে রিলেটেড ইনফরমেশন, রিলেটেড যে ডেটাগুলো হয় সেই ডেটাগুলোকে একবার মুখস্থ করে নেওয়া। কারণ এই প্রশ্নটা হয়েছে মানে ওটা কেন্দ্রিক আর কি কি হতে পারে সেটা আমাদের জন্য কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ভালো আছি, চলো শুরু করি। পবন বলছে ফ্রি থেকে পেইড সব জায়গাতেই আমি, অনলি TWS। ভেরি গুড পবন, মন দিয়ে পড়াশোনাটা করবে, দেখবে নিশ্চিতভাবে সিলেকশন হয়ে যাবে। ভালো করে পড়বে, ঠিক আছে? চলো শুরু করছি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন আসছে স্ক্রিনে, শুরু করি। আমি 30 সেকেন্ড অপেক্ষা করেছি, আরো কয়েকজন জয়েন করবে হোপফুলি, অপেক্ষা করি। নরেশ, হ্যাঁ, খুব ভালো মতো প্র্যাকটিস করবে। আর এই জিনিসটা 2025 যে শুরু হলো না, 2025-এ একেবারে প্রথম থেকে সিএ দেখার চেষ্টা করবে। মনে করো তোমার পরীক্ষায় দুটো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বা একটা থাকবে বা একটা নাও থাকবে, কিন্তু এই সিএ গুলো না বিরাট এফেক্টিভ হয়। এই সিএ দেখলে না জিকে পড়ার আলাদা এনার্জি পাবে, এটা কিন্তু গ্যারান্টি। কারণ যে সমস্ত ডেটাগুলো চেঞ্জেস হয়, যেমন রিসেন্টলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সেই বোধহয় আমি পড়ালাম, কেরলের যিনি রাজ্যপাল ছিলেন, একটা ছোট্ট এক্সাম্পল দিই, কেরালার যিনি রাজ্যপাল ছিলেন, আরিফ মোহাম্মদ খান, তাকে সেখান থেকে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে দেখবে বিহারের 42তম রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো সেখান থেকে কোথাকার? বিহারের কততম রাজ্যপালে অ্যাপয়েন্ট করা হয়েছে? 42তম। তাহলে এই যে চেঞ্জেসটা হলো, যদি আমি নর্মাল জিকে পড়তাম তাহলে কিন্তু কখনোই এই চেঞ্জেসটা আমি ধরতে পারবো না। এই জন্য কিন্তু সিএ দেখা ভীষণ জরুরি কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি। তো সিএ দেখবে সকালবেলা পাবলিশ হয়ে যাচ্ছে, তোমরা প্লেলিস্টটা ফলো করবে তাহলেই হবে। জাস্ট 10 মিনিট লাগে দেখতে, সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো, সিএ মনে থাকে না, টুকটুক করে দেখবে, আস্তে আস্তে মনে থাকবে, একদিনের কি সব হবে। চলো শুরু করছি, মন দিয়ে শুনবে, আর কোনো কথা নয়। এবার ক্লাস শুরু হচ্ছে, আবার শেষে কথা হবে সবার সাথে, একদম ক্লাসের শেষে। হ্যাঁ, এখন শুধুমাত্র পড়াশোনাতে আবার আমরা চলে যাচ্ছি। তো আজকের প্রথম প্রশ্ন তোমার সামনে, দুর্দান্ত কিছু প্রশ্ন থাকবে এবং ফার্স্ট কোশ্চেন তোমার সামনে, উত্তর করার চেষ্টা করো। ফার্স্ট প্রশ্ন তোমার সামনে, সকলে কিন্তু চ্যাটে সঠিক উত্তর যেটি হবে সেটি নির্বাচন করো। ইলবার্ট বিল আন্দোলন কার সময় হয়? কিংবা এই প্রশ্নটা একটা আসতে দেখবে যে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল। এই প্রশ্নটাও খুব পপুলার প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার আসে যে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক, এবং ডাব্লিউবিপিতেও প্রিভিয়াস ইয়ারে এসছে যে ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত বা কি। দেখো, লর্ড রিপন, লিটন, ডাফরিন নাকি কার্জন? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে না, ইলবার্ট বিল হয়েছিল কার সময়ে? সেটি হচ্ছে রিপন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার, ইলবার্ট বিল। আচ্ছা, এখান থেকে রিপনের সময় আর কি কি ঘটনা ঘটেছিল, কার কি কি পয়েন্ট মনে পড়ছে? সবার প্রথম দেখো, লর্ড রিপনকে বলা হয়ে থাকে ফাদার অফ ইন্ডিয়াস লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক। অলরেডি ডাব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে যে নিম্নের কাকে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠাতার জন্য স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়? এটা নোট করে নেবে, আমি যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি নোট করে নেবে। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক, ফাদার অফ ইন্ডিয়াস লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়, বা স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? রিপনকেই বলা হয়ে থাকে। এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি করেছিলেন? এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ভার্নাকুলার
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, রিপন কি করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন, বা যেটাকে আমরা কি বলি, রদ করেন। একদমই। দেশীয় ভাষা সংবাদপত্র আইন, চিরঞ্জিত ঘোষ, একদমই। তাহলে বাতিল করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। আর এদিকে আমরা পড়লাম স্থানীয় সাহিত্য শাসনের জনক। আচ্ছা, ইলবার্ট বিল, ইলবার্ট বিল হয় তোমরা জানো নিশ্চয়ই। তারপরে ইলবার্ট বিল নিয়ে আন্দোলন হয়। আচ্ছা, ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ইলবার্ট বিল এটা কিসের সাথে সম্পর্কিত বলো? ইলবার্ট বিল, এই যে এই বিলটা কিসের সাথে সম্পর্কিত? নবদ্বীপ বলছি, অপেক্ষা করো। ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? একদমই দেবাংশু ঘোষ, বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। ইলবার্ট বিল বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। এটা অলরেডি ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পড়েছো নিশ্চয়ই, সেখানে দেখবে এসে গেছে যে ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা। এবং তার সময় থেকে জানবে নিশ্চয়ই, সেই 10 বছর অন্তরের যে সেন্সাস 1881-এর পর থেকে কিন্তু শুরু হয়েছিল সেন্সাস। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেন্সাসের এটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। চলো দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে, সবাই শেষ পর্যন্ত মক টেস্টই দেবে। এটাকে মক টেস্টের আকারে দেখো, খাতা পেন পাশে রাখো, রেখে কাউন্ট করো যে কত হচ্ছে কত হচ্ছে না। খাটতে হবে তো নাকি, বুদ্ধি খাটাতে হবে। খাতা পেন রাখো, প্রথমটা হলে টিক রাখো, না হলে ক্রস করো, শেষে কাউন্ট করে নেবে। ঠিক আছে, সবাই পেন পেপার নিয়েছো? কারণ এটা তো ইউটিউব না যে অন্যের দেখে উত্তর দিতে পারবে, এটা তোমার নিজের ব্রেন থেকে বার করে উত্তর দিতে হবে। ঠিক হলে ক্রস দেবে, ভুল হলে এরকম ক্রস দেবে, ঠিক হলে এরকম টিক দেবে, যে ঠিক হলো। শেষে গিয়ে আমরা কাউন্ট করে শুনবো কার কত হয়েছে। টেলিভিশন আবিষ্কার, একদমই। জেএল বেয়ার্ড, এগুলো একদমই স্ট্র্যাটেজিকের প্রশ্ন, যে কে কি আবিষ্কার করেন, তার মধ্যে জেএল বেয়ার্ড ইজ দ্য রাইট আনসার। আচ্ছা বলো তো দেখি, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে আমাদের যে বৃহস্পতি নামক গ্রহ আছে না, জুপিটার, তো বৃহস্পতির সবচেয়ে যে বড় 4টি উপগ্রহের নাম কি? বৃহস্পতির সবচেয়ে বড় 4টি উপগ্রহ, তার নাম কি কি, কে বলতে পারবে? বৃহস্পতির সবচেয়ে বড় 4টি উপগ্রহের নাম কি? বড় 4টি বলেছি, তাহলে এক্ষেত্রে রিয়া সরকার শুধু গ্যানিমিড বললে হবে না, বলো। টাইটান লিখেছো একজন, একদমই ভুল, মনে নেই? আইও, 4টে বলেছিলাম না? আইও, ইউরোপা, এই 4টিকে একত্রে কি বলা হয়? গ্যালিলিও উপগ্রহ বলা হয় না, গ্যালিলিও আবিষ্কারকের নাম অনুসারে। আইও, ইউরোপা, গ্যানিমেড ও ক্যালিস্টো, এই 4টিকে একত্রে কি বলা হয়? এই 4টিকে একত্রে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় গ্যালিলিও উপগ্রহ। মনে থাকবে, এই 4টিকে একত্রে কি বলা হয়? গ্যালিলিও উপগ্রহ, আবিষ্কারকের নাম অনুসারে। এই জন্যই দিলাম আইও, ইউরোপা, গ্যানিমেড আর ক্যালিস্টো। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হয়, ড্রফ প্ল্যানেট, বা যাকে আমরা বলে থাকি বামন গ্রহ। ঠিক আছে, তাহলে বামন গ্রহ আমাদের কয়টি মুখস্থ রেখেছে এবং সেগুলি কি কি, কে বলবে? ড্রফ প্ল্যানেট বা বামন গ্রহ থেকে যদি আমাদের প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে, কে বলবে? 5টি মনে রেখেছো, ভেরি গুড। 5টি কি কি? প্রশ্ন আসবে, নিচের কোনটি বামন গ্রহ নয়? সেরেস, এরিস, হাউমেয়া, সেরেস, ইরিস, হাউমেয়া, এটা মুখস্থ রাখতে হবে। মাকে মাকে ও প্লুটো, সেরেস, ইরিস, হাউমেয়া, মাকে মাকে ও প্লুটো, এই 5টিকে আমরা বলে থাকি বামন গ্রহ বা ড্রফ প্ল্যানেট। এবারে পরীক্ষাতে কি প্রশ্ন আসে বলো তো? পরীক্ষাতে আসে যে নিচের কোনটি ড্রপ প্ল্যানেট বা নিচের কোনটি ড্রপ প্ল্যানেট নয়। তো এই ধরনের প্রশ্ন আসলে এই 5টা মুখস্থ রাখলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন স্ক্রিনে। পরীক্ষাতে যেমন ধরনের আসে তেমন ধরনের প্রশ্ন দিয়ে সাজানো হয় এই সেটগুলো, মনে রাখবে। আর তোমরা যে পরীক্ষাকে টার্গেট করছো সেই পরীক্ষার জন্যই বেসিক্যালি। তো নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়ে থাকে? সো বাদামি কয়লা কাকে বলবো? বিটুমিনাস, কোক, অ্যানথ্রাসাইট নাকি লিগনাইট? আচ্ছা সবাই মনে রেখে দেবে, কয়লাকে কি বলা হয় জানো নিশ্চয়ই? কালো হিরে, বা যাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড।
মনে থাকবে। তাহলে ব্ল্যাক ডায়মন্ড আমরা কাকে বলছি? কয়লাকে বলি। তার গুরুত্ব বা তার তাৎপর্যের জন্য কয়লাকে অনেক সময় কি বলা হয়? কালো হিরে বলা হয়। তো কয়লার বেসিক্যালি আমরা 4টে ভাগ আমরা পাই তার শ্রেণী বিভাগ করলে। 1 নম্বর হচ্ছে অ্যান্থ্রাসাইট। আমরা সকলে জানি যে এই কয়লাতে কি আছে না, অ্যান্থ্রাসাইট কয়লাতে আছে কার্বনের পরিমাণ সর্বাধিক। অ্যান্থ্রাসাইট করবা, এখান থেকে পরীক্ষাতে যে প্রশ্ন তোমার আসবে যে কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে মনে রেখে দেবে যে কার্বনের পরিমাণ সর্বাধিক, কার্বনের পরিমাণ সর্বাধিক যে কয়লায় তা হলো অ্যান্থ্রাসাইট কয়লা। অত্যন্ত উজ্জ্বল কালো বর্ণের হয় এবং এর যে গুণ বা এর তাপন মূল্য সবচেয়ে কিন্তু বেশি। বুঝতে পেরেছো? এর তাপন মূল্য সবচেয়ে পরিমাণ বেশি, অর্থাৎ এর গুণগত মান সবচেয়ে বেশি। আর একটা প্রশ্ন হয় অ্যান্থ্রাসাইট থেকে যেটা ঘুরিয়ে হয়, এই লাইনটা লিখে রাখো, এটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা বা উৎকৃষ্টটা এইভাবে মনে রাখো যে সবচেয়ে উন্নত কয়লা। সবচেয়ে উন্নত কয়লা পরীক্ষাতে অনেক সময় এইভাবে দেয় যে কোন কয়লা সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি, তো উত্তর করে আসবে অ্যান্থ্রাসাইট। এরপরে আমরা যে শ্রেণী বিভাগ করি সেটি হচ্ছে বিটুমিনাস। কি বললাম? বিটুমিনাস। এবারে দেখো, বিটুমিনাস হচ্ছে সেই কয়লা যেটা ভারত তথা পশ্চিমবঙ্গে সর্বাধিক মাত্রায় প্রাপ্ত হয়। কি বললাম? যে যদি প্রশ্ন আসে যে ভারতে কিংবা পশ্চিমবঙ্গে কোন কয়লা সর্বাধিক প্রাপ্ত হয়, তাহলে এই কয়লা সর্বাধিক প্রাপ্ত হয়, মানে এই কয়লা সর্বাধিক পাওয়া যায় বিটুমিনাস কয়লাকে। কি বললাম? বিটুমিনাস। এর ব্যবহার এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে এই বিটুমিনাস। আর বাদামি কয়লা আমরা কাকে বলবো? লিগনাইটকে আমরা বলি ব্রাউন কোল। এখানে অ্যানিমেশন রং আছে, তাই লিগনাইটকে আমরা কি বলে থাকি? লিগনাইটকে আমরা বলি ব্রাউন কোল। ব্রাউন কোল। পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন এসছে যে পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, তখনও উত্তর করে আসতে হবে যে পশ্চিমবঙ্গে বিটুমিনাস জাতীয় কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়। আর যদি ভারত দিয়ে বলে তাও উত্তর সেম, যে দু জায়গাতেই কিন্তু বিটুমিনাস জাতীয় কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়। আর লিগনাইটকে আমরা ব্রাউন কোল বলি। আর অত্যন্ত নিকৃষ্ট মানের কয়লা বা যার গুণগত মান হচ্ছে সবচেয়ে কম, যেটা পোড়ালে প্রচুর কালো ধোঁয়া বেরোবে, তার নাম হচ্ছে কি কয়লা? তাকে আমরা বলেছিলাম পিট কয়লা। সবচেয়ে অনুন্নত মানের কয়লা পিট কয়লা। কি অনুন্নত মানের কয়লা, বা আমরা কি বলতে পারি সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা বা সবচেয়ে অনুন্নত কয়লা। এটা কিভাবে ভাগ করা হয়? এর মধ্যে উপস্থিত কার্বনের পরিমাণের ভিত্তিতে, যেটা আমি একদম প্রথম লাইনে লিখেছিলাম যে প্রশ্ন আসবে যে কোন কয়লা সবচেয়ে বেশি কার্বনের পরিমাণ থাকবে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অ্যান্থ্রাসাইট ইজ দ্য কারেক্ট আনসার। মনে থাকবে? ভেরি গুড, ডান। চলো এবার এটা করো। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক পর্যটক ভারত ভ্রমণে এসেছিলেন? কে কার সময়ে ভারতে আসেন, বেসিক্যালি সেই প্রশ্নটা ছিল। তো আমরা সবাই এই জিনিসটা মুখস্থ রেখেছি যে ফাহিয়েন কার সময়ে আসেন যদি প্রশ্ন আসে, না ফাহিয়েন এসেছিলেন কার আমলে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন কার সময়ে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। মুখস্থ করো আমার সাথে সাথে, আমি যেভাবে পড়ছি। ফাহিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। যদি প্রশ্ন আসে মেগাস্থিনিস, যদি প্রশ্ন আসে মেগাস্থিনিস তিনি কার সময় আসেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই জায়গায় কিন্তু গুলিয়ে যায়, একটা হচ্ছে মৌর্য পিরিয়ডে, একটা দেখো গুপ্ত পিরিয়ডে ছিল। ঠিক আছে। থমাস রো কার সময় আসবেন? থমাস রো জাহাঙ্গীরের দরবারে। ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, জাহাঙ্গীর, টমাস রো আসতে পারে, কিংবা আরো একটা নাম মনে রাখো ক্যাপ্টেন হকিন্স। টমাস রো কিংবা ক্যাপ্টেন হকিন্স যার দরবারে আসেন তিনি হলেন জাহাঙ্গীর। সঠিক উত্তরের ক্ষেত্রে মেগাস্থিনিস। আর এই পয়েন্টটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইবন বতুতা কার সময়? তো ইবন বতুতা হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। মোহাম্মদ বিন তুগলক
এবং মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা। দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদ, কি বললাম, দুটো নামই মনে রাখতে হবে, দিল্লি টু দেবগিরি, দিল্লি টু দেবগিরি, বা খেয়াল রেখে দেবে পরীক্ষাতে ঘুরিয়ে দেবে দৌলতাবাদ। হ্যাঁ, একই উত্তর হবে। আর ইবন বতুতা কি লিখেছিলেন? ইবন বতুতার রচনা হচ্ছে কিতাব উল রাহেলা, কিতাবুল রাহেলা, বা যাকে আমরা কি বলি সফরনামা, যাকে আমরা কি বলি সফরনামা। কে রচনা করেন? ইবন বতুতা। এবং ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী হিসাবে অ্যাপয়েন্ট করেছিলেন। ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী হিসাবে অ্যাপয়েন্ট করেন। তাহলে চটপট বলো তো দেখি, হিউয়েন সাং কার সময়ে আসেন? হিউয়েন সাং তিনি কার সময়ে আসেন? কে বলবে উত্তর? সবার প্রথমে ভেরি গুড, ভেরি গুড, ঘোষ, হর্ষবর্ধন, একদমই হর্ষবর্ধন ইজ দ্য রাইট আনসার। ভালো লাগছে তো? প্রতিটা প্রশ্নের এরকম একটা ডিটেল অ্যানালিসিসই হোক, শুধু টুক করে উত্তর করে তো লাভ নেই না। যেগুলো আমার পরীক্ষাতে আসবে দেখবে ওই পার্টিকুলার ওই জায়গাটা রিভিশন হয়ে যাবে। যেমন এই প্রশ্ন সহজ প্রশ্ন, বাট পরীক্ষাতে আসে। ডাব্লিউবিপিতে মনে করো তোমার 40টা জিকে থাকবে বা 30টা জিকে থাকবে, এমনও সাল দেখা গেছে দুটো প্রশ্ন এসছে জাতীয় কংগ্রেস থেকে, একদম সত্যি কথা, দুটো প্রশ্ন দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রশ্ন। তো এইগুলো খুব পপুলার টপিক, বুঝতে পেরেছো? করো। জাতীয় কংগ্রেস থেকে দিয়েছে প্রথম মহিলা সভাপতি। দেখো এক্ষেত্রে আমাদের দুইবার ভাবতে হবে, দুবার ভাবতে হবে। কবার? দুবার। ভারতীয় মেনশন আছে কি নেই? ভারতীয় মেনশন নেই। তাহলে উত্তর আমার হয়ে যাবে অ্যানি বেসান্ত ইজ দ্য রাইট আনসার। অ্যানি বেসান্ত ইজ দ্য রাইট আনসার। তাহলে কে বলতে পারবে? আমি যদি এখানে জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন ধরি মুখে মুখে, আমার সঙ্গে ভয়েস কলে কে সাড়া দেবে? চলো হাত তুলেছো কে? চটপট হাত তোলো, আমি এক্ষুনি কানেক্ট করছি, মাইকটাকে অ্যালাউ করবে। তোমার সাথে আমি একদম কথা বলে জাতীয় কংগ্রেস তোমার থেকে আমরা ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেবো। চটপট হাত তোলো। কার সাথে দেখা যাক কথা বলা যায়, কে বলবে কথা? মাইক কিন্তু অ্যালাউ করবে, ঠিক আছে? সুকান্ত, সুকান্ত চলো কানেক্ট করো সুকান্ত। অনেকে বোঝো না, মাইক এখানে অ্যালাউ করতে হয়, নইলে হবে না। আমি কল পাঠাচ্ছি, মাইক অ্যালাউ করতে হবে। এই যে এইরকম মাইকের অ্যালাউ এর অপশন আসবে, অ্যালাউ করো চটপট। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। না, কোন জেলা থেকে? 24 পরগনা, উত্তর চব্বিশ। ভেরি গুড। জাতীয় কংগ্রেস এস্টাবলিশড হয় কোন সালে? 1900। সর্বনাশ করেছে, 1900? রে কি করে হবে? এ তো একদম মানে এবিসিডি প্রশ্ন। 1885। আচ্ছা, সমকালীন ভাইসরয় কোন ভাইসরয়ের সময়ে? ডাফরিন। লর্ড ডাফরিন। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেন? জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেন? প্রশ্নটা কি শুনেছো? জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন কবে হয়? 1885-তে বোম্বে। তারপরে? দাদাভাই নওরোজি কলকাতা অধিবেশন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কি হবে? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জাতীয় কংগ্রেসের উদ্যোক্তা কাকে বলা হবে? বলো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলা হবে? এ ও বলো, অ্যালান অক্টাভিয়ান হিউম। হ্যাঁ। তুমি কতদিন থেকে প্রিপারেশন করছো? নতুন না 1-2 বছর পড়ছো? হ্যাঁ, পড়ছি না স্যার, এই বছর থেকেই স্যার প্রিপারেশনটা একটু জোর দিয়ে করছিলাম। হ্যাঁ, তোমার কিন্তু বেসিকে খামতি আছে, আমি কি ঠিক বললাম?
স্যার না স্যার, একটু প্রথম তো এই মাইকে অ্যালাউ করে ওর জন্য ঘাবড়ে যাচ্ছিলাম। কোনো ঘাবড়ানোর কেন কিছু নেই, একদম মক সহজ টেস্ট সরল যেগুলো ভাবে। দিচ্ছেন এগুলো। আচ্ছা বলো, উম, হ্যাঁ স্যার, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের কোন সেশনে কোন সালে সভাপতিত্ব করেন? উনিশ 1939-এ আহ ত্রিপুরীতে। ভেরি গুড। কাকে পরাজিত করে তিনি কংগ্রেস সভাপতিত্ব হয়েছিলেন? পট্টভি সীতারামাইয়া। ভেরি গুড। এবারে বলো, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হন কোন সালে, কোন অধিবেশনে? 1925 কানপুরে। কানপুরে। এবং ফাইনাল প্রশ্ন তোমার কাছে, জাতীয় কংগ্রেসের প্রথম যিনি সবচেয়ে কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার নাম কি? পারবে? মৌলানা আবুল কালাম আজাদ। ভেরি গুড, খুব সুন্দর। তাহলে তুমি পারছো তো, সবই পারছো। ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ স্যার, হ্যাঁ। একটু ঘাবড়ে গেছিলাম প্রথমে স্যার, আপনার সাথে আগে পরে কোনোদিনও কথা হয়নি। আহ, স্যার বলছিলাম যে, স্যার আমার একটু খুব দরকার ছিল আপনার সাথে কথা বলার। এই আমার একটু মনটা হালকা হলো এখন। হয়েছে, স্যার ঠিক আছে। বলছিলাম যে, যে মক টেস্ট গুলো স্যার দিচ্ছি ওই TWS এর বইটা হ্যাঁ নিয়ে, হ্যাঁ হ্যাঁ। ওখানে minimum আমি কতটা স্কোর করলে আমার মনে হয় যে আমি। দেখো, মক টেস্ট বিষয় হচ্ছে আপেক্ষিক বিষয়, আমি সবাইকেই বলি। ধরো আমাদের বইতে দেবে একরকম স্কোর আসবে, অন্য একটা বইতে দেবে একরকম, আর একটা বইতে দেবে আর একরকম। সব মিলে অ্যাভারেজ করবে, 5টা করে বা 10টা করে সেট দেবে, দেওয়ার পরে অ্যাভারেজ করবে যে তোমার অ্যাভারেজ স্কোরটা কত আসছে। তো আউট অফ 70 মানে 85, তো আজকাল সমস্ত টেস্টেই তোমার 70 আপ স্কোর রাখতে হবে, বুঝতে পেরেছো? যেন বিলো 70 একদমই না হয়। শুনতে পাচ্ছ? যাই হোক, আমি ক্লাসে বলে দিলাম, বাকি ছেলে মেয়েরা সবাই শুনে নেবে আশা করি, আমি যেটা বোঝাতে চাইলাম। সবাই শুনতে পেয়েছো আমি কি বললাম? হ্যালো, চলো পরের প্রশ্ন যাওয়া যাওয়া যাক। ভালো লাগলো তো শুনে, তোমাদের তো এরকম মাঝে মধ্যে পড়া ধরতে হবে, দেখতে পাচ্ছি। দেখেছো, জাতীয় কংগ্রেস থেকে আমার আর কিছু লিখতেই হলো না, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বেরিয়ে আসলো। এবারে দেখো, এটা দেখো, টুকটাক করে পড়া ধরতে হবে তোমাদেরকে। আর সবচেয়ে বড় মিস্টেক তোমরা যেটা করো, যেটা করা যাবে না, সেটা হচ্ছে আজকের এই ক্লাসে কথাই বলি। ফর এক্সাম্পল মনে করো 30 থেকে 35টা প্রশ্ন আছে, 30টা বা 35টা প্রশ্ন আছে, খুব ভালো কথা। যার মধ্যে কারোর স্কোর এসছে 25, আমি একদমই বকবো না, ভেরি গুড, একটা সন্তোষজনক নাম্বার। তাহলে যদি 25 স্কোর আসে, বাকি তোমার এই 5 নাম্বার বা বাকি এই 10 নাম্বার গেল কোথায়, এটার উত্তর যতদিন না খুঁজে বার করার চেষ্টা করবে, ততদিন কিন্তু তুমি ইমপ্রুভ করতে পারবে না। নইলে একটা কেন 10টা প্র্যাকটিস সেট কিনেও শেষ হয়ে যাবে, বাট তোমার ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না। তো বাকি নাম্বার কোথায় গেল, এটা কিন্তু তোমাকে খুঁজতে হবেই, বুঝতে পেরেছো? আর এটা খুঁজতে গেলেই তোমার যে দুর্বলতা, তোমার যে উইকনেস আছে, সেটা ধরা পড়বে, আর তোমার স্ট্রেংথ তো তুমি পরীক্ষা দিয়ে বুঝতেই পারছো। চলো, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার। এখানে একটা হাইগ্রো একটা পাওয়া যায়, আর একটা হাইড্রো পাওয়া যায়। বাতাসের চাপ হচ্ছে ব্যারোমিটার, বাতাসের চাপ কি? ব্যারোমিটার। আর অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি? বৈদ্যুতিক যে প্রবাহ, সেটা আমরা অ্যামমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি। এটা পরীক্ষাতে প্রচুর বার আসে। আচ্ছা, রক্তচাপ পরিমাপক যন্ত্রটির নাম কি হয়ে যাবে? রক্তচাপ পরিমাপক যন্ত্রটির নাম কি হবে, কে বলবে? সবার প্রথম, হাইড্রো হচ্ছে জল বা তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে হাইড্রো। ড্রো যখন থাকবে একটা জল, হাইড্রো জল বা তরল, এটা কিন্তু মনে রেখে দেবে। হাইগ্রো হচ্ছে বায়ুর আর্দ্রতা, এটা খুব আসে পরীক্ষাতে। স্ফিগমো ম্যানোমিটার, একদমই কারেক্ট। তাহলে রক্তচাপ পরিমাপের ক্ষেত্রে স্ফিগমো ম্যানোমিটার যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার, কে বলবে? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ওডোমিটার, হলো অতিক্রান্ত দূরত্ব। ভেরি গুড। ওডোমিটারের সাহায্যে কতটা দূরত্ব অতিক্রান্ত হলো সেটা পরিমাপ করা। শ্রবণ না, সেটা অডিওমিটার। এটা ওডো, ওডো অডিও, বুঝতে পেরেছো? এটা খেয়াল রাখতে হবে তো, ওডোমিটার। নেক্সট প্রশ্ন, ক্যালামাইন হলো নিম্নের কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হলো কোন ধাতুর আকরিক? সত্যি কথা বলবে, তোমাদের সেশন ভালো লাগছে তো? এই যে তোমাদের সঙ্গে আমি গল্প করে হেসে খেলে তোমাদের সঙ্গে আমি কানেক্ট হয়ে
এই যে জিকে গুলো শেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু মনে থেকে যাবে, দেখবে। সঠিক উত্তর কি? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? আমি ভয়েস কল করব বলে আজকে বসেছি, কারণ ল্যাপটপে হলে ওটা করা যায় না, ফোন দিয়ে টুক করে কানেক্ট করে নেওয়া যায়, এই জন্যই আজকে আমি বসেছি। আমি বলি দেখি ছেলেমেয়েরা ফাঁকি দিচ্ছে কি ধরে ফেলবো। তাহলে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো লোহা বললে আমরা কি কি মনে থাকি? রেড হেমাটাইট রয়েছে, ম্যাগনেটাইট, সিডেরাইট, আয়রন পাইরাইট, এগুলো কি লোহা বা আয়রনের গুরুত্বপূর্ণ আকরিক। জিঙ্কের ক্ষেত্রে ক্যালামাইন হতে পারে, জিঙ্ক ব্লেন্ড হতে পারে, জিঙ্কাইট হতে পারে, যেগুলো হচ্ছে জিঙ্কের। বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট কার আকরিক? অ্যালুমিনিয়াম। আর বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট কার হয়ে যাবে? অ্যালুমিনিয়ামের আকরিক। আর কপার গ্ল্যান্স, কপার পাইরেটস রয়েছে, কিউপ্রাইট রয়েছে, যেটা হচ্ছে তামার গুরুত্বপূর্ণ আকরিক, তামা। ওকে, চলো এবারে এটা করো। প্রতি বছর কবে সংবিধান দিবস পালিত হয়? সংবিধান দিবস কোন তারিখে? এক্সট্রা গুলো খুব ভালো লাগে। রিয়া সরকার, ভেরি গুড। এই রিয়া, এবারে কিন্তু সিলেকশন নিতে হবে। আমার একজন ছাত্রী ছিল রিয়া ঘোষ, ও এখন ডাব্লিউবিপি এসআই তে আছে, এসআই। এর আগের যে রিক্রুটমেন্ট হলো ওদের 20 না 22-এ, 21-এ বোধ হয়। চলো, একসাথে ওরা সব দুটো করে চাকরি পেয়েছিল, একটা এসআই আর একটা ওয়্যারলেস, দুটোই ভালো ডিপার্টমেন্ট। প্রতি বছর কোন তারিখে সংবিধান দিবস? ওদের সফলতার গল্প আছে, দেখবে চ্যানেলে। প্রতি বছর কবে সংবিধান দিবস? তাহলে এই জায়গায় বেসিকটা সবাই জানি আমরা, 26 নভেম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই ডি করেছো তো? কারণ এই জায়গায় একটা তারিখ আসে গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়, সেই তারিখ একটা আসে, আর একটা আসে কার্যকর। গৃহীতটা কবে? প্রথমে গৃহীত 1949 সালের। তাহলে 1949 সালের 20 ডাব্লিউপিতে কিন্তু খুব আসে 26 নভেম্বর। তো এই 26 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। আর এই সংবিধান কবে কেম ইনটু ফোর্স বা কবে কার্যকর হয়, এই হচ্ছে তারিখ। কার্যকর হওয়ার তারিখ, এখান থেকে একটা প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সঠিক তারিখটি কত, এটা আসে 1950, 1950, যেটা হচ্ছে আমাদের রিপাবলিক ডে করি 26 জানুয়ারি। একদমই কারেক্ট। চলো, আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ভারতের সংবিধান রচনা করতে প্রায় প্রায় কত বছর সময় লেগেছিল? উত্তর কি হবে? প্রশ্নটা শুনবে, নইলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। প্রায় 3 বছর, হ্যাঁ। আর ভেঙে পুরো জিজ্ঞেস করলে যেটা তোমরা করো, 2 বছর 11 মাস 18 দিন মতো। আর প্রায় 3 বছরের হিসেবে জিজ্ঞেস করেছি, একদমই কারেক্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে জিজ্ঞেস করবো? বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে প্রশ্ন, হাত তোলো। মাইক অ্যালাউ করবে, ওখানে যা যা অ্যালাউ চাইবে অ্যালাউ করবে, নইলে কানেক্ট হতে পারবে না। দেখি কে তোলে। আচ্ছা, এবারে আমাদের সঙ্গে কানেক্ট করি, চলো জয়শ্রী রয়, কানেক্ট করো। বায়োস্ফিয়ার রিজার্ভ নামটা সবারই শোনা, বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এদের মধ্যে কোন রাজ্যে অবস্থিত? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এদের মধ্যে কোন রাজ্যে অবস্থিত? কি হবে কারেক্ট অ্যান্সার? আসাম, মধ্যপ্রদেশ, কেরালা নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর অবশ্যই মধ্যপ্রদেশ। দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে এটা মনে রেখে দেবে, ভারতে বর্তমানে টোটাল কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? না, কানেক্ট করতে পারো না। ভারতে বর্তমানে টোটাল কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? যদি এই প্রশ্ন আসে সেক্ষেত্রে উত্তর কি হবে, কে বলবে? ভারতে বর্তমানে টোটাল কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে টোটাল জানতে চাইলে উত্তর করে আসবে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। কটি? 18টি। এবং এদের মধ্যে আসে যে ইউনেস্কোর ম্যাবের অন্তর্গত কটি আছে? ম্যাব মানে হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, এর মধ্যে 12টি হলো ম্যাবের অন্তর্গত। কয়টি? 12টি হলো যে ইউনেস্কোর যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ যে প্রোগ্রাম আছে, তো ম্যাবের তালিকাভুক্ত কয়টি? সেটি হচ্ছে 12টি। এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো পাঁচমারি হয়ে যাবে মধ্যপ্রদেশ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ইয়েস অর নো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, হ্যাঁ কি না?
থাকলে সেটির নাম কি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, নাম হচ্ছে অবভিয়াসলি সুন্দরবন। সুন্দরবনও কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। আর কি কি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে স্যার? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ফেমাস, প্রথম আমলের। নীলগিরি বায়োস্ফিয়ার আছে, সুন্দরবন আছে, নন্দা দেবী আছে, পাঁচমারি আছে, শিমিলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, পান্না এবং কাঞ্চনজঙ্ঘা। তো এইগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। দেখো এই জায়গায় তোমাদের কি কি পয়েন্ট থাকে, একটা থাকে তোমার ন্যাশনাল পার্ক রিলেটেড কোশ্চেন, যে কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক আছে, বা যদি সেই ন্যাশনাল পার্কটা কোনো বিশেষ তাৎপর্য ঘটনা ঘটে থাকে, ইম্পর্টেন্ট নিউজ, সেটা একটা হতে পারে। এছাড়া যতগুলো সংরক্ষণাগার, লাইক টাইগার রিজার্ভ হলো, এলিফ্যান্ট রিজার্ভ হলো, বায়োস্ফিয়ার রিজার্ভ হলো, কিংবা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকেও প্রশ্ন আসে। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর রামসার সাইট তো আছেই। পরের প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? মনসব কথার অর্থ কি? মনসব মানে হচ্ছে পদ, বা হ্যাঁ, নকরেক আছে মেঘালয়তে, ভেরি গুড বিউটি দাস। তাহলে কি বলছে? নকরেক, এই হ্যাঁ, মনসবদারি ব্যবস্থা, মনসব মানে কি? পদ বা পদ মর্যাদা বোঝায়। তাহলে মনসবদারি ব্যবস্থা কে করেছিলেন? মুঘল সম্রাট আকবর। এই জায়গা থেকে এই প্রশ্নটা শিখে রাখবে যে হু বিল্ড পঞ্চমহল, তাহলে মনে রেখে দেবে পঞ্চমহল ওয়াজ বিল্ড বাই আকবর। তাহলে বলো তো দেখি, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? দুটো দরজা আমরা পড়ি, একটা হচ্ছে বুলন্দ দরওয়াজা আর একটা হচ্ছে আলাই দরওয়াজা। তাহলে বুলন্দ দরওয়াজা ওয়াজ বিল্ড বাই, এক্ষেত্রে উত্তর কিন্তু আকবরই হবে কারেক্ট অ্যান্সার। আলাই দরওয়াজা বললে আমরা উত্তর করব আলাউদ্দিন খিলজি, আদারওয়াইজ বুলন্দ দরওয়াজা বললে উত্তর হবে আকবর। গুড। একটা ছদ্মনামের প্রশ্ন, ছদ্মনাম থেকে দু চারটে প্রশ্ন ধরতাম, কিন্তু অনেকে বুঝতে পারছে না, ওই জন্য কানেক্টে ইস্যু, কানেক্ট করতে পারলে আমি ধরতাম কয়েকজনকে পড়া। বলো, ছদ্মনাম কিন্তু ডাব্লিউবিপির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর টপিক। প্রিভিয়াস ইয়ারেও দেখবে ছদ্মনামের তালিকা থেকে, প্রিভিয়াস ইয়ারেও ছদ্মনামের তালিকা থেকে কিন্তু ডাব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারেও কোশ্চেন এসছে। ঠিক আছে, তো হ্যালো, জোরে বলতে হবে একটু, নইলে তো আমরা শুনতে পাবো না। মাইকটা কাছে নিয়ে নাও, ঠিক আছে? বলো, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি হয়ে যাবে? খুব ফেমাস, ডাব্লিউপি সালের কোশ্চেন, পাততেই হবে। বলো, ধূমকেতু, ব্যাঙাচি, মনে পড়ছে? স্বপন বুড়ো কার ছদ্মনাম? স্বপন বুড়ো, আচ্ছা আমি ছদ্মনাম ধরবো, তুমি লেখক বলবে। হুতম পেঁচা, ভেরি গুড। টেকচাঁদ ঠাকুর, কমলাকান্ত, অনিলা দেবী, সুনন্দ, ভেরি গুড। কালকুট কিংবা ভ্রমর, ভেরি গুড। ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ ঠিকই তো, পারলে তো সবই, গুড। চলো আমরা আবারও এগিয়ে যাই পরের প্রশ্নে। আত্মীয় সবার, এই জায়গাটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা আমার কাছে ফাউন্ডেশন করেছিলে, একটা লিস্ট দিয়েছিলাম, মনে আছে? একটা লিস্ট দিয়েছিলাম, সেই গুরুত্বপূর্ণ তালিকা। হ্যাঁ, এবং আমি কোনো ক্লাস ওই রকম হলফ করে বলি না, বাট ওই ক্লাসটা দেখবে আমি বারবার বলে রেখেছি যে এই তালিকার ক্লাস থেকে তোমরা 2-1 নাম্বার কমন পাবে, এটা একদম নিশ্চিত। একটা ক্লাস আমার দেওয়া আছে, দেখবে গুরুত্বপূর্ণ তালিকা, ফাউন্ডেশনে বলছে, এই প্র্যাকটিসে নয়। তো সেই জায়গায় এই তালিকার মধ্যে এটাও পড়ে যায়। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে করেছিলেন? আত্মীয় সভা, সঠিক উত্তর কি হচ্ছে এক্ষেত্রে? রাইট অ্যান্সার একদমই রাজা রামমোহন রায় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা রাজা রামমোহন রায় করেছো তাদের উত্তর একদমই সঠিক উত্তর হয়েছে, ভেরি গুড। আচ্ছা বলো তো দেখি, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন? যদি প্রশ্ন আসে প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠা কে করবে? প্রার্থনা সমাজ কবে? 1867, 1867 প্রার্থনা সমাজ, মহারাষ্ট্র। কে?
আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি কি করেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা করেন। আর আর্য সমাজ বললে, এখানে তো আমি 2-4টে বলছি, বাট এটার পুরো একটা তালিকা আছে। তখন উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এই 1815 না 1875 ঠিক করে বলো তো, একজন 15 লিখেছে, আমি নিজেই কনফিউজড হয়ে যাব। 1875 হবে। হলো, ভেরি গুড। বলতো পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন? পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? পুনা সার্বজনিক সভা, জাস্ট নামটা বলো। আর্য সমাজ কোথায়? ওটাও বোম্বাই হবে সঠিক উত্তর। হ্যাঁ, রানাডের নাম তোমরা শুনবে, একদমই কারেক্ট। মহাদেব গোবিন্দ রানাডের নাম তোমরা শুনবে। আর সত্যশোধক সমাজ যেটা আসে, সত্যশোধক সমাজ বললে জ্যোতিবা ফুলে, এটাও নোট করে নাও, সত্যশোধক। তখন উত্তর হবে জ্যোতিবা ফুলে। নেক্সট, মহাত্মা গান্ধীর দ্বারা ভারত ছাড়ো আন্দোলন কবে প্রথম শুরু হয়েছিল? মহাত্মা গান্ধীর দ্বারা ভারত ছাড়ো আন্দোলন কবে প্রথম শুরু হয়েছিল? কাকে ধরবো? এই যে অনেক কিছু ধরা যায়, কিন্তু এই যে অনেক প্রশ্ন হতে পারে, অনেক প্রশ্ন। মহাত্মা গান্ধীর দ্বারা কবে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই জায়গায় ভারত ছাড়ো, অসহযোগ, অনেক কটা আন্দোলন আছে, ঠিক আছে? যে কোনো একটা তোমাকে মুখস্থ রাখতে হবে, মানে কোনটা দেবে তো বলা মুশকিল, ওই জন্য সবকটাই ওপরে চর্চা রাখতে হবে। করো, ভারত ছাড়ো আন্দোলন সঠিক উত্তর কি হয়ে যাবে? 1942, একদমই। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু, পলিটিক্যাল লিডার, সঠিক উত্তর কি হবে? গোপাল কৃষ্ণ গোখলে, একদমই রাইট অ্যান্সার। যারা যারা উত্তর করেছো না, গোপাল কৃষ্ণ গোখলে, একদমই রাইট। আচ্ছা, সম্প্রতি দেখবে, এখন তো জানুয়ারি মাস চলছে, প্রবাসী ভারতীয় দিবস, তোমরা নাম শুনবে, প্রবাসী ভারতীয় দিবস, এটা কবে হয়? প্রবাসী ভারতীয় দিবস, তো উত্তর করে আসবে 9th জানুয়ারি। কারণ গান্ধীজির যে সাউথ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন ঘটেছিল 1915 সালে, কিন্তু গান্ধীজির সাউথ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন কবে? 1915 সালে। এই 9ই জানুয়ারি তিনি সাউথ আফ্রিকা থেকে কামব্যাক করেন। এই জন্য এই 9ই জানুয়ারি হচ্ছে আমাদের কি দিবস? প্রবাসী ভারতীয় দিবস। আচ্ছা, গান্ধীজি প্রকাশিত পত্র পত্রিকার মধ্যে সবার প্রথমে এইটা মনে রেখে দেবে যে ইন্ডিয়ান ওপিনিয়ন, ইন্ডিয়ান ওপিনিয়ন, সাউথ আফ্রিকায় এটা আসে। ইয়ং ইন্ডিয়া, নবজীবন, হরিজন, এগুলো কিন্তু খুব ফেমাস, এগুলো আসে। আর আত্মজীবনীমূলক বইয়ের কথা বললে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কার হয়ে যাবে? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাও গান্ধীজির আত্মজীবনীমূলক বই। ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে 1942। এবারে ভারতের যে সর্বপ্রথম গণ আন্দোলন গান্ধীজি পরিচালিত হয় সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। দেখবে ডাব্লিউবিপিতে আজকাল এমনও প্রশ্ন দিচ্ছে সালের ক্রম অনুসারে সাজাও, ধর এইটা একটা দিল ভারত ছাড়ো আন্দোলন, হ্যাঁ, অসহযোগ আন্দোলন, তো তোমাকে সাজাতে হবে। যেমন অসহযোগ তোমার কোন সময়? 1920 থেকে 22, এই পিরিয়ডটা কি ছিল?
অসহযোগ আন্দোলন। তারপরে 42-তে এসে আমরা দেখছি ভারত ছাড়ো আন্দোলন আমরা দেখেছি। বা তার আগে তোমার মনে করো সত্যাগ্রহ দিল, চম্পারণ দিল 17, চম্পারণ আছে, খেদা আছে। তো সালগুলো অনেক সময় যে 1 2 3 4 এইভাবে দেখবে সাজাতে দেবে। তো এর জন্য কি এই জায়গায় যে কটা সাল আছে ছোটস্থ রাখতে হবে। বোঝা গেল? নেক্সট এটা করো। নিম্নের কাদেরকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়েছে? বা একটা প্রশ্ন আছে যে ভারতীয় পার্লামেন্ট বলতে আমরা যা বুঝি, ভারতীয় পার্লামেন্ট বা সংসদ বলতে আমরা যা বুঝি, খুব একটা পপুলার প্রশ্ন। দেখো এক্ষেত্রে এটা ডাব্লিউবিপিতেও এসেছিল প্রিভিয়াস ইয়ারে। তো দুটো কক্ষ আর রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত, অর্থাৎ ওপরের সবগুলোই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যেখানে লোকসভা কাজ করে কি হিসাবে না লোয়ার হাউস বা নিম্ন কক্ষ, অপর পাশে রাজ্যসভা হচ্ছে আপার হাউস বা উচ্চ কক্ষ। বলো তো দেখি এই লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম এজ আর রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম এজ কত? লোকসভার ক্ষেত্রে 25 বছর, রাজ্যসভার ক্ষেত্রে কত বছর? 30 বছর। রাজ্যসভার টার্ম কত বছরের? ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার 6 বছর। লোকসভার টার্ম কত বছর? 5 বছর। বলো তো দেখি পাবলিক অ্যাকাউন্টস কমিটি তে টোটাল কতজন মেম্বার থাকবেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির টোটাল মেম্বার কতজন থাকবেন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে? কে বলবে? পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে টোটাল কতজন? কে বলেছে 5 জন? টোটাল 22 জন। বহুবার বলেছি, এদিনের জিকে এক্সপ্রেসেও বললাম, যে ক্ষেত্রে যেটা কনসিস্ট হয় এইরকম 15+7। যদি প্রশ্ন আসে লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত, তো লোকসভাতে হচ্ছে 15 জন। রাজ্যসভা থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে 7 জন। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? সবার স্পষ্ট? এগোনো যাক। পরের প্রশ্নটা এই রিলেটেডই। ক্লাস কিন্তু ফাঁকি দেবে না, হ্যাঁ, রেগুলার করবে। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কত? হতে পারে দেখো ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ বলেছে, তাহলে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250, 250। যেটা কিভাবে হয়? 238 + 12। ইয়েস অর নো? ঠিক লিখলাম। ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হয়? 250। আচ্ছা বলো তো দেখি রাজ্যসভার চেয়ারম্যানকে এভাবে আসে, অথবা আসে রাজ্যসভার সভাপতি, অথবা আসে রাজ্যসভার সভাপতিকে মনে রেখে দেবে ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে। কি বললাম? ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি। ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি। দারুণ একটা ভূগোলের প্রাক অংশ। বলো ভারতের ভূপ্রকৃতি যখন পড়ানো হয় সেখানেই থাকে এই কোশ্চেনগুলো। দারুণ প্রশ্ন। এই যে বিভিন্ন গিরিপথ মাউন্টেন পাস আছে না, খুব আসে উপদ্বীপীয় ভারতের উল্লেখযোগ্য গিরিপথ মাউন্টেন পাস। থলঘাট গিরিপথ সংযোগ স্থাপন করে। থলঘাট গিরিপথ কানেক্টস বিটুইন কি কি? দেখো এক্ষেত্রে তোমাদের কি কি মনে রাখতে হবে। একটা মনে রাখো থলঘাট, যেটা এই প্রশ্নে দিয়েছে। তো এটা সংযোগ স্থাপন করে যে দুই স্থানের মধ্যে সেটা জানতে হবে। এরপরে একটা মনে রেখে দেব আমরা ভোরঘাট, আর একটা আমরা মনে রেখে দেব থলঘাট, ভোরঘাট, আর একটা মনে রেখে দেব আমরা পলঘাট। এই তিনটে এই জায়গার খুব গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস। চলো নাম্বার 1, যদি প্রশ্ন আমার আসে যে থলঘাট গিরিপথ কানেক্টস বিটুইন, উত্তর হবে মুম্বাই নাসিক। মুম্বাই এবং নাসিকের মধ্যে থলঘাট গিরিপথ সংযোগ স্থাপন করে। ভোরঘাট গিরিপথ কার মধ্যে সংযোগ স্থাপন করে?
না, উত্তর হবে মুম্বাই আর পুনের মধ্যে এটা সংযোগ স্থাপন করে। পলঘাট থেকে আসলে একটু সতর্ক হতে হবে, যে রাজ্য দিয়েও দিতে পারে, স্থান দিয়েও দিতে পারে। তো আমি প্রথমে স্থান দিয়ে বলি। একটা হচ্ছে কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর আর ওদিকে পালকাড বা পালাকাড। এবার এই দুটো কোনটা কোন স্টেটে পড়ছে এটা নোট করে নাও। কোয়েম্বাটুর হচ্ছে তামিলনাড়ু আর পালাকাড হচ্ছে কেরালা। তো তোমাকে এখানে এই স্টেট দিয়েও দিতে পারে, অথবা বললো কোন দুই স্থানের মধ্যে, তো তখন সেটা নির্বাচন করে আসতে হবে। তাই মুম্বাই আর নাসিক হয়ে যাচ্ছে এই প্রশ্নের জন্য, কারণ এটা থলঘাট গিরিপথ রিলেটেড প্রশ্ন ছিল। মাথায় ঢুকেছে সবার? এগুলো গুলিয়ে যায়, আর যাবে না। এই যে লিখে দিলাম, এই লিখে দিলাম, এটা করো। প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে? ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, খাদ্য যে আমরা গ্রহণ করছি তার নিরাপত্তা বা কতটা কেমন, তার জন্যই দেখবে একটা দিবস আসে যে ফুড সেফটি ডে। 17ই নভেম্বর, 16ই অক্টোবর, 7ই জুন নাকি 7ই এপ্রিল? কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশনস নাম্বার 16 অক্টোবর। এটা খুব কিন্তু একটা পপুলার কোশ্চেন, এই ফুড সেফটি ডে। আর অনেকে দেখলাম আমি এই জায়গায় অ্যান্সার করেছো যেটা হচ্ছে ওই 7ই এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড হেলথ ডে কবে? তাহলে ওয়ার্ল্ড হেলথ ডে কবে? হেলথ ডে আসলে কি হবে? এই মাফ করবে, তোমাদের মধ্যে থেকেই তো একজন গন্ডগোল করে, যার জন্য তো আমি সেই ফলোতে ছিল। ফুড সেফটি ডে ওটা 7ই জুন, ঠিকই তো আছে। হ্যাঁ, 7ই জুন, এটা তো ফুড সেফটি ডেই তো ছিল। ফুড সেফটি ডে কারেক্ট আছে। তাহলে বলো 16ই অক্টোবর কি কোনো ইম্পর্টেন্ট ডেট আছে? এনিওয়ান? এই ইম্পর্টেন্ট ডেট হচ্ছে না বিরাট মজার জায়গা, ওর জন্য আজকে আমি একটা জিনিস এনেছি তোমাদের জন্য। তোমরা কেউ জানবে না যে আজকে কি দেখাতে চলেছি তোমাদেরকে। ওয়ার্ল্ড ফুড ডে, এই জন্যই তো প্রশ্নে রাখা এটা। এটা ফুড সেফটি ডে আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড যদি বিশ্ব খাদ্য দিবস বলতো তাহলে উত্তরটা চেঞ্জ। দেখেছো, আমারও গলিয়ে গিয়েছিল। বিশ্ব খাদ্য দিবস। এবারে ক্লিয়ার না? 7ই এপ্রিল কি ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। খাও আর স্বাস্থ্য। চলো, কি ব্যাপার, ছুটি দিয়ে দেওয়া যাক নাকি? এনার্জি আছে সবার? এনার্জি আছে তো? ইয়েস। আরে বিরাট এনার্জি, সকালবেলা এনার্জি থাকবে না তো দুপুরবেলা থাকবে? চলো এবারে দেখো কি এনেছি তোমাদের জন্য। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শিখতে শিখতে আমরা শিখে নেব 3টে মাসের গুরুত্বপূর্ণ দিবস। কি বললাম? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে করতে সেই দুই ভাইয়ের ঘড়ি ওড়ানোর গল্প শুনেছো? দুই ভাই দুষ্টুমি করছে, পড়ছে না। তো মাস্টার কি করেছে, নিয়ে গেছে, চলো ঘড়ি ওড়াবো। নাচতে নাচতে চলে গেছে, গিয়ে 3-4টে ঘড়ি তুলেছে। তুলে আরেকটা বলছে কটা ঘড়ি হলো? 1, 2, 3, 4টে। সে এবারে বলছে, আরেকটা বলছে বলছে দাদা বলিস না, মাস্টার কিন্তু শিখিয়ে ফেলবে। হ্যাঁ, তো এটা করো। জানুয়ারি, তাহলে 9 জানুয়ারি আমরা কি লিখবো? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস কারেক্ট হয়েছে। জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের এনআরআই ডে বললেও হবে। জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেটা কবে? 12 জানুয়ারি। ভেরি গুড, ভালো লাগছে তো? পুরো দারুণ চর্চা হবে। 15 জানুয়ারি সেনা দিবস, আর্মি ডে। পরাক্রম দিবস, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেটা কোন তারিখে? আমরা সবাই মুখস্থ রেখেছি, 23 জানুয়ারি হবে রাইট অ্যান্সার। 24 জানুয়ারি কি দিবস মনে পড়ছে? 24 জানুয়ারি। আচ্ছা, শুধু 4 জানুয়ারিটা বেশি একটা ইম্পর্টেন্ট আছে। শুধু 4 জানুয়ারি, 4 জানুয়ারি কি বলতো? 4 জানুয়ারি হচ্ছে আমাদের ওই ওয়ার্ল্ড ব্রেইল ডে। এটা খুব আসে। কি বললাম? ওটা হচ্ছে ব্রেইল ডে। ব্রেইল ডে মানে হচ্ছে তোমার ওই লুইস ব্রেইলের, যা কোথায় গেল,
লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে না, লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে একটা দিবস হয় যেটা হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস, সেটা হচ্ছে 4ই জানুয়ারি, ওটা নোট করে নেবে। একটা দিবস তোমরা শুনেছো, জাতীয় কন্যা শিশু দিবস। জাতীয় কন্যা শিশু দিবস, হ্যাঁ ভেরি গুড সুকান্ত, তুমি ঠিক লিখেছো, তোমার সাথেই তো আজকে কথা হলো। সেটা তাহলে এখানে কি হবে, জাতীয় কন্যা শিশু দিবস, বা আমরা ইংরেজিতেই লিখে দিচ্ছি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, কন্যা শিশু দিবস। 25শে জানুয়ারি ভোটার্স দিবস, খুব আসে, বহু পরীক্ষাতে এসছে, ন্যাশনাল ভোটার্স ডে। আর একটা হয় জাতীয় পর্যটন দিবস, বা এটাকে আমরা বলি ন্যাশনাল ট্যুরিজম ডে। আর অপর পাশে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে কবে, 26 জানুয়ারি, রিপাবলিক ডে। ডান। এটা হচ্ছে জানুয়ারি মাসের এই কটা দিবস, মনে রাখলেই হবে। সবাই একবার মুখস্থ করে নাও তো, যে পারোনি 10 সেকেন্ড সময় দিচ্ছি, একবার চোখ বুলিয়ে নাও যে কটা দিবস আছে, কটা আছে, 5-7টা আছে। হয়ে গেলে ইয়েস লেখো, নেক্সট চলে যাব ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস। মুখস্থ। টুম্পা, একটা হয় ন্যাশনাল ট্যুরিজম ডে আর একটা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বুঝতে পেরেছো, দুটো। এবারে ফেব্রুয়ারি মাসের, তোমরা বলো, সব তো আমি বলে দিলে গন্ডগোল হয়ে যাবে, তোমরাও কিছু বলো। চলো, 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবসটা কবে, মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। 24 ফেব্রুয়ারি লেখাই আছে কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস বা সেন্ট্রাল এক্সাইজ। আর 28 ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ দিবস, ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস। স্যার সিভি রমনের কথা মনে আছে নিশ্চয়ই, তিনি নোবেল পেয়েছিলেন কবে, 1930-তে। প্রথম ভারতীয় হিসাবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান, প্রথম ভারতীয় হিসাবে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন 1930। হ্যাঁ, 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে, কে বলেছে, ভেরি গুড, নোট করে নাও, বিশ্ব বেতার দিবস। নেক্সট, মার্চ মাস, 3টে মাসই করাবো আজকে। বলো, মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবস। রামন এফেক্টের আবিষ্কারের ঘটনা, ভেরি গুড। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। চল আনসারটা করো, একটু জল খেয়ে। চলো,
তাই 3 মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস, বা যেটিকে আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বলি। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আমাদের 8 অফ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। 14 মার্চ এটাই পাই ডেও বলে, পায়ের মান 3.14 জানো নিশ্চয়ই, পাই ডেও বলে এটা। বিশ্ব ক্রেতা অধিকার দিবস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কবে বলো তো? 15 মার্চ। 21 মার্চ, এই 21, 22, 23 এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, বিশ্ব অরণ্য দিবস। বিশ্ব জল দিবস হচ্ছে 22 মার্চ, ওয়ার্ল্ড ওয়াটার ডে। আর 23 মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, বিশ্ব আবহাওয়া দিবস। আর 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস। হলো, তাহলে এখানে আমরা এখন কি শিখলাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের গুরুত্বপূর্ণ দিবস। যাদের মুখস্থ নেই যেন আজকের মধ্যে মুখস্থ হয়ে যায়, নেক্সট দিন আবার অন্য একটা করাবো, ঠিক আছে? চলো এটা করো। থিয়েটার দিবস 27 মার্চ, হ্যাঁ, ভেরি গুড রোহান। গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? কারণ তিনি কতবার টোটাল হয়েছিলেন তার লাইফে? তিনি একবার মাত্র আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা ছিল বেলগাঁও সেশন। বেলগাঁও সেশন কবে হয়েছিল? বেলগাঁও সেশন কবে হয়েছিল? এটা কিন্তু খুব পপুলার একটা সেশন, কারণ গান্ধীজি একবারই মাত্র সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের একটাই সেশনে, যেটা হচ্ছে বেলগাঁও সেশন। ভেরি গুড। সঠিক উত্তর কি? 1924। পরে প্রশ্ন, ভাকরানাঙ্গাল প্রকল্প, ভাকরানাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর নির্মিত? ভাকরানাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছে? ভাকরানাঙ্গাল থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রেখে দেবে, এটি হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। ভাকরানাঙ্গাল, ভাকরানাঙ্গাল থেকে এই প্রশ্নটা মনে রেখে দেবে, এটিকে বলা হয় ইন্ডিয়াস হাইয়েস্ট স্ট্রেট গ্রাভিটি, এটিকে বলা হয় ইন্ডিয়াস হাইয়েস্ট স্টেট গ্রাভিটি ড্যাম, যেটা শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। ভাকরানাঙ্গাল কোন নদীর উপরে? শতদ্রু নদীর উপরে নির্মিত হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করি, যদি আসে যে হীরাকুদ পরিকল্পনা কোন নদীর সাথে সম্পর্কিত? উত্তর করে আসবে মহানদী। এটা কোথায় আছে? অবভিয়াসলি ওড়িশা রাজ্যে আছে। কোথায়? ওড়িশা রাজ্যে। রিহান্দ নদী পরিকল্পনা কিংবা রিহান্দ ড্যামের নাম শুনেছো? এটা সোন নদীর সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, কার সাথে সম্পর্কিত? সোন নদীর সম্পর্কিত। এটা পরীক্ষাতে প্রচুরবার আসে। আচ্ছা, নাগার্জুন সাগর পরিকল্পনা, নাগার্জুন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীতে, নাগার্জুন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীতে সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, উকাই ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার অ্যান্ড হুইচ স্টেট? উকাই ড্যাম ইজ বিল্ড, রিহান্ড ওল্ডেস্ট না, কিউলিকুন্ডু ওল্ডেস্টটা হচ্ছে গ্র্যান্ড অ্যানিকেট বলা হয়, কালনাই, হ্যাঁ কালনাই ড্যাম, কালনাই ড্যাম এটা আছে তোমার তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে কোন নদীর ওপরে? কাবেরী রিভার, মনে থাকবে। আচ্ছা, উকাই ড্যাম হচ্ছে গুজরাট, অন হুইচ রিভার?
তাপ্তি বা তাপি। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনার অধীনে ন্যূনতম কত টাকা প্রয়োজন যেটা এক আর্থিক বছরে জমা করতে হয়? এটা একটি স্কিম সরকারের, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা। তো এর অন্তর্গত ন্যূনতম কত টাকা ইয়ারলি জমা করতে হয় এই স্কিমের আওতায়? খুব পপুলার প্রশ্ন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে 250। ন্যূনতম 250 টাকা জমা করতে হবে, ন্যূনতম 250 টাকা জমা করতে হবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি চালু করেছিল কোন বছরে? বিভিন্ন যে এয়ারে স্পোর্টস হয় না, বিভিন্ন অ্যাডভেঞ্চার বা বিভিন্ন কিছু হয় জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কবে ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি চালু করে? এয়ার স্পোর্টস পলিসি চালু হয়েছিল কোন বছর? সঠিক উত্তর 2022। এই পলিসি এসেছিল কবে? 2022-তে। লেটেস্ট কোশ্চেন, লেটেস্ট একটা পলিসি। সঠিক উত্তর কি? অপশনস নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। নিচের মধ্যে কে দি গাইড বইটির লেখক? দি গাইড শীর্ষক বইটির রচয়িতাকে? আর কে নারায়ণ, বিক্রমচন্দ্র, শশী থারুর নাকি রোহিন্টন মিস্ত্রি? সঠিক উত্তর কি হবে? দি গাইড শীর্ষক বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর আর কে নারায়ণ। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশনস নাম্বার এ কারেক্ট অ্যান্সার। এবারে দেখো, তোমরা পড়ে করো, আমি বললে এটা হবে না। একদমই সহজ, আমি কথাকলি আউট করে দেব। কথাকলি কোথাকার? কথাকলি মোহিনীঅট্টম আর ফ্রম কেরালা। কোথাকার? কেরালা। তাহলে বলছে নিচের কোন কোন নৃত্য ওড়িয়া সংস্কৃতির অংশ নয় ছিল? গটি পাওয়া পাইকা ডাল খায় এটা যাবে, আর কথাকলিকে আমি আলাদা করে দেবো, এটা অড ওয়ান। এটা করো। এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে কিন্তু। ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ভারতরত্ন 2024 সালে প্রদান করা হয়েছে সর্বশেষ। তো এই জন্য কিন্তু বিরাট বিরাট ইম্পর্টেন্ট এই ভারতরত্ন রিলেটেড প্রশ্ন তুমি আশা রাখতে পারো পরীক্ষার জন্য। তো বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা কোন সালে ভারতরত্ন পেয়েছিলেন? ব্যাক ইন 2019, 2019 সালে। 2019 সালে প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা, আর কে পেয়েছিলেন বলো? প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা, আর একজন পেয়েছিলেন কে? চটপট। তিনজন প্রাপক ছিলেন 2019 সালে। নানাজি দেশমুখ, মনে থাকবে, নানাজি দেশমুখ। ভেরি গুড। ভারতরত্নের 2024 সালে প্রাপক সংখ্যা কতজন? না 5 জন। 2024 সালের প্রাপক ছিলেন 5 জন। কারা কারা ছিলেন? বিহারের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন কপ্পরি ঠাকুর, ছিলেন এল কে আডবাণী, লালকৃষ্ণ আডবাণী, পিভি নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। এই 5 জন ছিলেন 2024 সালের প্রাপক। ভেরি গুড। বলো, ভারতীয় কোন ক্রিকেটার কনিষ্ঠতম হিসাবে ভারতরত্ন পুরস্কার পান ব্যাক ইন 2014? ভারতের কোন ক্রিকেটার কনিষ্ঠতম হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন 2014 সালে? একদমই ফুলচাঁদ শেখ। কারেক্ট অ্যান্সার সচিন টেন্ডুলকর ইজ দ্য কারেক্ট আনসার। মনে থাকবে। ভেরি গুড। নেক্সট, ডেভিস কাপ রিলেটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস? ডেভিস কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? ডেভিস কাপ ক্রিকেট, লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস? সঠিক উত্তর কি হবে? ডেভিস কাপ। অবভিয়াসলি লন টেনিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা আমাদের WPKP সাকসেস গাইড ভালো করে পড়েছো যাদের কাছে আছে সাকসেস গাইড? হ্যাঁ, সাকসেস গাইডে দেখবে বিভিন্ন খেলা রিলেটেড এই যে টার্ম হলো, কাপ হলো, বা বিভিন্ন যে অ্যাওয়ার্ড হলো, দেখবে ওর লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, একদম কিন্তু ছোটস্থ করে নেবে, সাকসেস গাইডে পেয়ে যাবে। এরপর বখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য, বখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? বখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এদের মধ্যে কোথায় আছে? এই তোমরা কিন্তু এরকম টিক দেবে, ক্রস করে কাউন্ট করে আমাকে শেষে বলবে করছো তো কাউন্ট? আচ্ছা বিউটি, ঠিক আছে, কালেক্ট করে নেবে। বখিরা নেই যাদের কাছে, কালেক্ট করে নেবে, অ্যাপ থেকেই সরাসরি অর্ডার করা যায়। তো বখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হচ্ছে? উত্তরপ্রদেশে আছে। আর এটা নিউজ এসেছিল কারণ কি হিসেবে? রামসার সাইট, রামসার সাইট এই হিসেবে। ভারতে তো টোটাল 85টা,
তো সবচেয়ে বেশি তামিলনাড়ুতে, হ্যাঁ তামিলনাড়ুতে বেশি, তারপরে ইউপি হচ্ছে তোমার সেকেন্ড হাইয়েস্ট, ইউপি 2 নম্বরে আর তামিলনাড়ু হচ্ছে 1 নম্বরে, মনে রাখবে। এই জন্য নিউজে এসেছিল। এটা একটা দারুণ কনসেপ্টের প্রশ্নের জায়গা এসছে, দেখি কে বলতে পারে। পবন, ক্লাসটা কিন্তু জমে গেছে। ওকে, ভেরি গুড। জমানোর জন্যই তো আমি নিয়ে এসেছি না সুন্দর সুন্দর কোয়েশ্চেন ম্যাটেরিয়াল। কোশ্চেন্স গুলো তোমাদের লেভেলের, বাট ইউটিউবে যখন আমাকে করাতে হয় না, সবার কথা ভেবে করাতে হয়, কারণ এটা হচ্ছে কি আমার ডাব্লিউপির ব্যাচ, আমার মাথায় আছে না আমি এই যে ক্লাসটা করাচ্ছি বা এই যে কন্টেন্ট নিয়ে যাব ডাব্লিউপি কেন্দ্রিক। আর ইউটিউবে কি হয়, অল এক্সামের জন্য আমাকে করতে হয়, এসএসসির কোশ্চেন রাখতে হয়, রেলের কোশ্চেন রাখতে হয়, তো সব পরীক্ষার কোশ্চেন আলাদা কিছু হয় না, বাট ওই লেভেলটা একটু চেঞ্জ হয়, বাট এখানে একই রকম থাকে, এই জন্য ভালো লাগে। কোন তারিখে সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছে? আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই সূর্য উত্তরায়ণের শেষ সীমায় মানে কোথায় পৌঁছাবে। না এটা এটি হচ্ছে নিরক্ষণ রেখা, এখানে 0 ডিগ্রি। উত্তরায়ণের শেষ সীমা বলতে যখন সে এখানে পৌঁছাবে, দক্ষিণায়নের শেষ সীমা বলতে এখানে পৌঁছাবে। তো এই জায়গাটাকেই আমরা বলি কর্কট সংক্রান্তি বা সামার সলিস্টিস, কর্কট সংক্রান্তি, এটাকে মকর সংক্রান্তি, এখানে মহাবিষুব বা জলবিষুব বলবো। তাহলে সংক্রান্তি কি হচ্ছে 21শে জুন তারিখটা, তাই না? 21শে জুন তারিখে সে তার সর্বোচ্চ এখানে পৌঁছে যাবে। তো সঠিক উত্তর 21শে জুন। এই জায়গার থিওরি সবাই জানো তো, খুব ভালো জায়গা এই জায়গাটা। এই জায়গাটা এই সময় উত্তর গোলার্ধ, এটা যেহেতু উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় আর রাত্রিটা সবচেয়ে ছোট হয়ে যায়, আর দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা অবভিয়াসলি লক্ষ্য করা যায়। আর যখন এখানে আসবে তখন উত্তর হবে 22 ডিসেম্বর, তো কারণ দক্ষিণায়নের তার শেষ সীমা এখানে শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেরি গুড। এবারে এটা করো। সুদীপ ঘোষ, একদমই কারেক্ট। লিস্টটা কত পেজে আছে সর্বনাশ করেছে, সেটা আমার তো আর মুখস্থ নেই, বই দেখে বলতে হবে কত পেজে আছে, বাট ওই প্রিভিয়াস ইয়ারের জিকে যেখানে ডিটেল এক্সট্রা ইনফরমেশন গুলো আছে না, ওর মধ্যে খুঁজবে পেয়ে যাবে। ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইটটি হলো, অবভিয়াসলি রাখিগড়ি ইজ দ্য রাইট অ্যান্সার, রাখিগড়ি ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার মধ্যে এখানকার লার্জেস্ট সাইট কি হয়ে যাবে, রাখিগড়ি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা সাইট জিজ্ঞেস করছি, কোনটা কোথায় অবস্থিত চটপট বলো। রোপার কোথায় হয়ে যাবে? হ্যাঁ, রোপার কোথায়? পাঞ্জাব, গুজরাট না, পাঞ্জাব। পাঞ্জাব মনে থাকবে, রোপার হচ্ছে পাঞ্জাব। আর কালীবঙ্গান যেটা কালো বালা যার মানে, এটা করো রাজস্থান। কালীবঙ্গান কোথায়? রাজস্থান। ধোলাভিরা, তারপরে তোমার লোথাল, ধোলাভিরা, লোথাল, এটা গুজরাটে অবস্থিত, মনে থাকবে। আলমগীরপুর সাইটটি কোথায় অবস্থিত কে বলতে পারবে? হিন্দন নদী সংলগ্ন আলমগীরপুর সাইট, এটি কোন রাজ্যে অবস্থিত বর্তমান? রাজু বিশ্বাস, ইউপি, একদমই কারেক্ট, ইউপি। প্রতি বছর কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়? প্রতি বছর কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস? 5ই জুন, 2রা ফেব্রুয়ারি, 3রা মার্চ, 22 এপ্রিল। বাদ দিতে থাকো না, বাদ দিতে থাকো না, এই তো উত্তর বেরিয়ে গেল, এই তো মার্চ মাস আমরা শিখলাম। তো সঠিক উত্তর কি? অপশন নাম্বার সি, অ্যাবসলিউটলি রাইট আনসার। ভেরি গুড, ভেরি গুড। এটা একটা মজার প্রশ্ন এবং খুব সম্ভবত আজকে সেশনের লাস্ট কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন্স করিয়েছি। কোশ্চেন্সটা খুব মন দিয়ে পড়বে, ইংরেজি থেকে ট্রান্সলেট করো তো একটু ভাষার এপাশ ওপাশ হতে পারে, বাট মন দিয়ে পড়ো, ধরতে পারবে। সালের প্রশ্ন। একজন ধরে ফেলেছে, সোমনাথ। জীববৈচিত্র্য আইন 2002 ভারত সরকার দ্বারা পাশ করা হয়েছিল, এটা ভারতের সংবিধানের রাষ্ট্রীয় পরিচালনা নির্দেশাত্মক মূর্তির কোন অনুচ্ছেদের আদর্শকে ফুলফিল করে? এই হচ্ছে প্রশ্ন। তোমরা যদি ডিপিএসপির পার্ট পড়ো, তোমরা যদি ব্যাচেও না থাকো, ইউটিউবেও দেখবে ডিপিএসপির মধ্যে ইম্পর্টেন্ট আর্টিকেল আমার তুলে দেওয়া আছে, যেমন 44 ইউনিফর্ম সিভিল কোড, এরকম আর্টিকেল 40 অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তো তেমনি 48-এর যখন পড়বে পরিবেশ, বনাঞ্চল কিংবা বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়নের কথা লেখা আছে 48A, তো সেই ধারাকেই কি করে, ফুলফিল করে। তো সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য
কারেক্ট আনসার। যেমন তুমি 48 আর্টিকেল যেটা রয়েছে সে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি, যেটা তোমার 48 এর মধ্যে পড়ে। আর এই জায়গায় 50 তো বিরাট ইম্পর্টেন্ট, সেপারেশন জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, মানে তোমার বিচার বিভাগ আর শাসন বিভাগের যে পৃথকীকরণ সেটা 50 নম্বর ধারাতে বলা রয়েছে। তারপরে 51তে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তো বেসিক্যালি এগুলো সব ওয়েলফেয়ার স্টেট বা ডিপিএসপির অন্তর্গত মধ্যে আছে, যেটা ভারতীয় সংবিধানের পার্ট 4-এ পাই। আর্টিকেল কতর মধ্যে? আর্টিকেল 36 to 51। কেমন ছিল? ভালো লেগেছে? ভালো লেগেছে ক্লাস? কন্টেন্টে কোনো খামতি ছিল? বলো, কতগুলো প্র্যাকটিস বা ইত্যাদি যে এক্সট্রা ইনফরমেশন সহ হয়ে গেল, 100 কোশ্চেন হয়ে যায়। ভালো থেকো সবাই। অ্যান্ড কার কত স্কোর এসছে ওভারঅল একটু স্ট্র্যাটেজি আমাকে জানাও। নবদীপ বর্মন ক্লাসের শুরু থেকে একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে, স্যার একটা ভালো জিকের বই আপনি সাজেস্ট করে দেন। দেখো, তুমি যে এক্সামই দাও দোকানে গিয়ে বলবে স্যার ডাব্লিউবিসিএস প্রিলিমসের আমাকে বই দিন, 4-5টা ভেরিয়েন্ট পেয়ে যাবে, যে কোনো একটা নিয়ে নাও। কি? ডাব্লিউবিসিএস প্রিলিমসের জিএস বই। কি বই? জিএস বই, সেইটাই পড়বে। আর একটা বইতেই যদি কাজ কমপ্লিট করতে চাও থিওরি পোর্শন, সেটা হলো এটা, মনে থাকবে থিওরি প্লাস এমসিকিউজও থাকে, মানে সালের কোশ্চেনও থাকে। এমসিকিউ মেন প্রায়োরিটি নয়, থিওরি। তো ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে কোনো জিএস বই নিয়ে নিলেই হবে, 4-5টাই। দেবাংশু স্যার আমার 6টা ভুল হয়েছে। ভেরি গুড বলবো না, বাট চেষ্টা করবে এই যে 6টা ভুল হয়েছে এই 6টাকে আইডেন্টিফাই করো। 6টা যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা একবার থিওরি পড়বে, এই হয়ে গেল। চলো, কোশ্চেন্স গুলো কি নোট করতে হবে? না না, কোশ্চেন ওরকম ধরে ধরে নোট করার দরকার নেই, বাট প্রয়োজন তুমি অনলাইনার করে লিখতে পারো। যেমন বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় বলে হাইফেন দিয়ে লিখলে 3rd মার্চ, এইভাবে তাহলে তোমার রিভিশন করতে সুবিধা হবে। যে কোনো প্রশ্ন, ধরো একটা প্রশ্ন ছিল সংবিধান দিবস কবে, তো তুমি এরকম লিখলে যে ভারতে সংবিধান দিবস হাইফেন দিয়ে লিখলে যে 26 নভেম্বর। একটা প্রশ্ন ছিল পঞ্চমহল কে নির্মাণ করেন, তো এইভাবে অনলাইনে লিখে লিখতে পারো যে পঞ্চমহল হাইফেন দিয়ে লিখলে আকবর। তো তোমার মতো, তোমার তো আমাকে বোঝাতে হবে না বা কাউকে বোঝাতে হবে না, নিজের মতো লিখে নেবে। দীপঙ্কর 13টা ভুল, সর্বনাশ। তাহলে এবারে যে ভুলগুলো হচ্ছে সেইগুলো থেকে কারেকশন করার চেষ্টা করো, দেখবে অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। মোট কতটি প্রশ্ন ছিল? খুব সম্ভবত 35টা প্রশ্ন রেখেছিলাম, নর্মাল কোয়েশ্চেন আর ইনফরমেশন তো বাদ, শুধু কোশ্চেনই ছিল খুব সম্ভবত 35। রাজীব বর্মন আশীর্বাদ করবেন এবার যেন হয়ে যায়, তার জন্যই তো ভাই আমি অলওয়েজ চাই যে তোমরা সিলেকশন হবে, সিলেকশনের পর তোমাদের সাথে সাকসেস স্টোরি করব, মিট আপ করব, কত আনন্দ হবে জানো? কত আনন্দ হবে। তো ভালো করে পড়ো যেদিনই। আর আর মাথাতে প্রেশার বাড়াতে চাও, হ্যাঁ কি না? আমরা সবাই মেন্টাল পিস বলে একটা জিনিস চাই। তো মাথাতে আমরা কেউই প্রেশার নিতে চাই না, এমনি সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি, পড়াশোনার প্রেশার, এক্সামের প্রেশার, সংসারের প্রেশার, বাড়ির জ্বালা, সব রকম থাকে সবার মধ্যে। তো আমরা কেউই মাথাতে স্ট্রেস নিতে চাই না। তো আমার সাজেশন থাকবে ইউটিউবে যেন কখনোই সার্চ করবে না ডাব্লিউবিপির কাট অফ কত যাবে, কখনোই সার্চ করবে না ডাব্লিউবিপি কেপির এক্সাম ডেট কবে। কি বললাম? এই দুটো জিনিস থেকে দূরে থাকবে। এই দুটো, এই ভাইরাসে যাকে অ্যাটাক করবে সে কিন্তু শেষ হয়ে যাবে, পড়তে পারবে না। মেন্টালি একটা স্ট্রেস, আজ হবে, কাল হবে, হবে না, হবে, হবে না, হবে, একদম চাপে পড়ে যাবে। ফর্ম ফিল আপ হয়েছে, এক্সাম হবে, কবে হবে আমিও জানি না। এক্সাম ডেট আসলে আমিও ভিডিও করে দেবো, বা এমনি তোমার কাছে ঘুরে ফিরে খবর চলে যাবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস যেন ইউটিউবে সার্চ করবে না, বা এই রিলেটেড ভিডিও দেখার কোনো দরকার নেই। তোমাদেরকেই নোটিশ করে আমরা জানিয়ে দেবো কবে এক্সাম ডেট আসবে, যেদিন অফিসিয়াল। হ্যাঁ, কারণ তুমি মেন্টাল প্রেশারে আটকে যাবে নইলে। চলো, ভালো থেকো সবাই, টাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ডাব্লিউবিকেবি সাকসেস গাইড যাদের কাছে নেই তারা কালেক্ট করে নেবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই।